প্রথমেই সবাইকে গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বর্তমানে এই প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে আমাদের সকলেরই অসুবিধা হচ্ছে এবং তোমাদের স্কুল বন্ধ আছে, সেই জন্যই তোমাদের পঠন পাঠনও প্রায় বন্ধ। তো এই জন্যই, যাতে তোমাদের পড়াশোনার কোনো ক্ষতি না হয়, সেই জন্য আমি এবং আমার বন্ধুরা এবং আমাদের ইনস্টিটিউশন সকলে মিলে আমরা একটি অনলাইন মাধ্যমে একটি পাঠদানের ব্যবস্থা করেছি। তো আমি আজকে পড়াবো ক্লাস 9-এর পদার্থ, গঠন ও ধর্ম। এটা তোমাদের ভৌতবিজ্ঞান বইয়ের 3rd চ্যাপ্টার। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে আমরা দেখে নেব এই চ্যাপ্টারে কি কি আছে। সেটা হলো তরল ও বায়ুর চাপ, আর্কিমিডিসের নীতি, পৃষ্ঠটান, সান্দ্রতা, বার্নৌলির নীতি আর স্থিতিস্থাপকতা। তো সবার প্রথম তরল ও বায়ুর চাপ। তরল ও বায়ুর চাপ কি সেটা জানতে গেলে তরল আর বায়ু এই দুটো কি রকমের পদার্থ সেটা আমাদেরকে আগে জানতে হবে। তো সেটা আগে আমরা জেনে নিই। সবার প্রথমে আমরা জানবো প্রবাহী কি। প্রবাহী কি দেখা যাক। তরল ও গ্যাসীয় পদার্থগুলিকে প্রবাহী বলে, কারণ এরা খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয়। তো প্রবাহী কি সেই ব্যাপারটা দেখে নিই আমরা। প্রবাহী অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, তুমি যদি কোথাও ধরো তুমি যে ধরো কোনো টেবিলে বসে আছো, তো তোমার টেবিলের ওপরে যদি একটা বই রেখে দাও, দেখবে বইটা কিন্তু নিজে থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। কিন্তু আম, কোনো ঘরের মেঝেতে যদি 1 গ্লাস জল ফেলে দাও, দেখবে যে জলটা এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হচ্ছে। তো সেই কারণে কঠিন পদার্থগুলোকে আমরা প্রবাহী বলি না, আমরা তরল এবং গ্যাসীয় পদার্থগুলিকেই প্রবাহী বলি। তো এরপর আমরা জানবো প্রবাহীর চাপ ও ঘাত। প্রবাহীর চাপ ও ঘাত জিনিসটা কি সেটা আমরা জেনে নিই। সর্বপ্রথম জানি প্রবাহীর ঘাত। ঘাত হলো অ্যাকচুয়ালি বল, ঠিক আছে। তো এই ঘাত ঘাত আর বলের মধ্যে কিছু পার্থক্য থাকলেও আহ, এই ক্লাস 9 লেভেলে কোনো পার্থক্যই নেই বলতে গেলে। এই পার্থক্যটা আরো উঁচু ক্লাসে গেলে তোমরা জানতে পারবে। তো উম, দেখে নিই ঘাতের কি সংজ্ঞা। ঘাত হলো একটি বস্তুকে একটি তলে রাখা হলে বস্তুটি ওই তলের উপর নিম্ন অভিমুখে নিজের ওজন প্রয়োগ করে, যা ওই তলের উপর বস্তুটির দ্বারা প্রযুক্ত ঘাত। তো ব্যাপারটা কি একটু বুঝে নিই। ব্যাপারটা হলো, আমরা যখন কোনো জায়গা দিয়ে হাঁটি, কোনো জায়গায় দাঁড়িয়ে থাকি, তখন আমাদের পা সেই জায়গায় একটা নিচের দিকে বল প্রয়োগ করে। এটা কিভাবে বুঝতে পারবে? কেউ যদি বর্ষাকালে খালি মাটির জায়গায়, যদি কেউ খালি মাটির উপর দিয়ে যদি কেউ হাঁটে, তাহলে দেখবে যে পায়ের ছাপ পড়ছে মাটিতে। এটা কেন হয়? মাটিতে ছাপ কখন পড়ে? যখন সেই নরম মাটির উপর বল প্রয়োগ করা হয়। যেহেতু আমাদের পা আমাদের শরীরের ওজনের জন্য একটা বল প্রয়োগ করছে মাটিতে, সেই জন্যই ওই ঘাতটা পড়ছে, সেই জন্যই ওই ঘাতের সৃষ্টি। তো এটাই হলো ঘাত। পরে ঘাতের মান ও অভিমুখ দুই থাকায় এটি একটি ভেক্টর রাশি। আচ্ছা, আমরা জানি রাশি দুই প্রকার, স্কেলার রাশি আর ভেক্টর রাশি। যার মান থাকে শুধুমাত্র সেই স্কেলার রাশি, আর যার মান ও অভিমুখ দুই থাকে সে একটি ভেক্টর রাশি। তো ঘাত যেহেতু শুধুমাত্র নিচের দিকে ক্রিয়া করে, দেখো আমাদের ওজন কিন্তু শুধুমাত্র নিচের দিকে ক্রিয়া করে, ওজন আমাদের নিচের দিকেই টানে, সেই জন্য এটি একটি ভেক্টর রাশি। এর মানও আছে, অভিমুখও আছে। ঘাত বললাম যে বল আর ঘাত হলো প্রায় একই জিনিস, মানে এই লেভেলে। তাহলে বলের যা মাত্রা হবে ঘাতের মাত্রা একই হবে। তো এদের মাত্রা হলো mL (T⁻²). একটা কথা মনে রাখতে হবে যে মাত্রা লেখার সময় অবশ্যই এই থার্ড ব্র্যাকেটগুলো দিতে হবে। তৃতীয় বন্ধনীগুলোর মধ্যে মাত্রা লেখা হয়, না হলে কিন্তু পরীক্ষায় নাম্বার পাওয়া যাবে না।
আর সবসময় এম, এল এবং টি এই তিনটেকে ক্যাপিটালে লিখতে হবে, মাত্রা সবসময় ক্যাপিটাল লেটারেই হয়। দেখে নিই ঘাতের একক। ঘাতের দু রকমের একক আছে, পরম একক আর অভিকর্ষী একক। সিজিএস পদ্ধতিতে ঘাতের একক, ঘাতের পরম একক ডাইন। এসআই পদ্ধতিতে ঘাতের পরম একক নিউটন। আর অভিকর্ষী একক, সিজিএস পদ্ধতিতে ঘাতের অভিকর্ষী একক গ্রাম ভার, এসআই পদ্ধতিতে ঘাতের অভিকর্ষী একক কিলোগ্রাম ভার। তো ঘাত তো হলো, এবার আমরা জেনে নিই চাপ কি জিনিস। চাপ হলো কোনো বস্তু কোনো তলের একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে ওই বস্তুর চাপ বলে। তার মানে চাপ হলো প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। প্রযুক্ত বলকে যদি ওই তল দিয়ে ক্ষেত্রফল দিয়ে ভাগ করা তাহলে আমরা যে রাশিটা পাবো সেই রাশিটা হলো চাপ। তো এখানে ছবিতে দেখে নিই, এখানে একটা সমতল জায়গা আছে, এর উপর এই ছোট জায়গার উপর ছোট যে সার্কেলটা আছে তার মধ্যে এফ পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে এবং এই ছোট জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে এ। তার মানে আমরা বলবো যে এই জায়গায়, এই ছোট জায়গায় যে চাপ প্রয়োগ করা হচ্ছে তার মান হচ্ছে এফ ভাজিতক এ। সে একইভাবে চাপের একক, চাপ যেহেতু প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, তো চাপের একক হবে বলের একক বাই ক্ষেত্রফলের একক। বলের একক হলো ডাইন আর ক্ষেত্রফলের একক হলো সেন্টিমিটার স্কোয়ার। সিজিএস পদ্ধতি। এসআই পদ্ধতিতে চাপের একক নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ারকে পাস্কালও বলা হয়। আচ্ছা, এরপরে আরেক রকমের একক আছে, সেটা হচ্ছে ব্যবহারিক একক। মানে আমরা চাপকে আমাদের দৈনন্দিন জীবনে কোন এককে প্রকাশ করি সেইটার তারই নাম হলো ব্যবহারিক একক। সেই ব্যবহারিক একক কি হলো বার, মিলিবার, টর প্রভৃতি একক আমরা ব্যবহার করি। ব্যবহারিক একক কি আমি একটু যদি ভালো করে বলতে চাই, তার মানে আমরা যদি কোনো একটা দূরত্ব ধরো নরেন্দ্রপুর থেকে সোনারপুরের দূরত্ব বা গড়িয়া থেকে নরেন্দ্রপুরের দূরত্ব, এই দূরত্বগুলোকে আমরা মিটারে বা কিলোমিটারে প্রকাশ করি। কোনোদিনই আমরা অ্যাংস্ট্রম বা ন্যানোমিটার বা মাইক্রোমিটার এই এককে প্রকাশ করে থাকি না। তার মানে ওই মিলিমিটার, কিলোমিটার এগুলো হচ্ছে দূরত্বের ব্যবহারিক একককে আমরা এইভাবে ডিফাইন করতে পারি। আচ্ছা, চাপ আর ঘাতের মধ্যে কি সম্পর্ক? দেখো এখানে এই যে সম্পর্কটা দিয়েছি উপরে, এই সম্পর্ক থেকেই চাপ আর ঘাতের সম্পর্ক পেয়ে যাবো। কি সেটা না, প্রযুক্ত বল সমান প্রযুক্ত বল, এটা হচ্ছে উপরে আছে মানে লব। তো চাপ ক্ষেত্রফলকে যদি আমি এইদিকে বাঁ দিকে নিয়ে চলে যাই, সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে চলে যাই, তাহলে এটা গুণ হিসাবে যাবে। তো এখান থেকে আমরা বলতে পারি প্রযুক্ত বল ইকুয়াল টু চাপ ইন্টু ক্ষেত্রফল, সেটাই এখানে লেখা আছে। যেহেতু ঘাত আর বল একই জিনিস, তো বলের জায়গায় আমরা ঘাত লিখতেই পারি। এরপর প্রবাহের কোনো বিন্দুতে চাপ, এই ব্যাপারটা কি? প্রবাহী মানে হলো আমরা এখানে মেনলি তরল পদার্থের কথা বলছি। তরল পদার্থের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ কিভাবে নির্ণয় করা হয় সেটা আমরা দেখে নেব। মনে করি এখানে একটি চুং আছে বা সিলিন্ডার আছে যেখানে তরল আছে, যার মধ্যে এই তরলের ঘনত্ব হচ্ছে ডি, ডেন্সিটি ঘনত্ব ডি। আর কে বিন্দুতে আমরা চাপ নির্ণয় করব। কে বিন্দুটা হচ্ছে তরল থেকে এইচ গভীরতায় অবস্থিত, এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে এইচ, ঠিক আছে। আর কিভাবে চাপ নির্ণয় করব? চাপ নির্ণয় করতে গেলে এই কে বিন্দুকে ঘিরে একটা এ ক্ষেত্রফল বিশিষ্ট তল কল্পনা করা হবে। মানে আমি যদি ছবিটা আঁকি তাহলে অনেকটা এরকম। ধর এখানে একটা কে বিন্দু আছে, হচ্ছে কে বিন্দু, কে বিন্দুকে ঘিরে একটা তল কল্পনা করা হবে, এটা হচ্ছে তল। এর ক্ষেত্রফল হচ্ছে এ, এটা হচ্ছে এই তলের ক্ষেত্র। তো এরপর দেখা যাক তলের গভীরতা এইচ। আচ্ছা, তলস্তম্ভের আয়তন, তার মানে এই যে এই চোঙটা, এই যে ছোট যে চোঙটা হয়েছে এইচ গভীরতা আর এ ক্ষেত্রফল বিশিষ্ট, এর মধ্যে কতটা তরল আছে, এর মধ্যে কতটা তরল আছে, সেই তরল স্তম্ভের আয়তন বের করতে গেলে চোঙের আয়তন বের করলেই হবে। চোঙের আয়তন হলো ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এ ইন্টু এইচ। তো তলস্তম্ভের ভর তাহলে কত হবে?
আয়তনকে যদি ঘনত্ব দিয়ে গুণ করি তাহলে আমরা ভর পেয়ে যাবো। আয়তন হচ্ছে এ ইন্টু এইচ টোটালটা, আর ঘনত্ব হচ্ছে ডি। তো ডি দিয়ে যদি গুণ করি তাহলে আমরা ভর পেয়ে যাবো, তলস্তম্ভের ভর। তো তলস্তম্ভের ওজন আবার কি করে পাবো? ভরকে যদি আবার জি দিয়ে গুণ করি, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, ভরকে যদি আমরা আবার জি দিয়ে গুণ করি তাহলে আমি এই যে চোঙে কোথাও তরল আছে তার ওজনটা আমি পেয়ে যাবো। সেটা হচ্ছে এ ইন্টু এইচ ইন্টু ডি ইন্টু জি। তো এই তলস্তম্ভের ওজনটাই হলো তরল কর্তৃক প্রযুক্ত ঘাত। আচ্ছা, তো সরি, তরলস্তম্ভের ওজনটা তার মানে হ্যাঁ তরল কর্তৃক প্রযুক্ত ঘাত। তো এবারে তরল, তাহলে তরলের চাপ কত আমরা জানি, চাপ ইকুয়াল টু ঘাত বাই ক্ষেত্রফল। তো একে যদি ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, ক্ষেত্রফল হচ্ছে এ, তাহলে এই টোটাল ঘাতকে, টোটাল যে ঘাত তাকে এ দিয়ে যদি ভাগ করি তাহলে এ কেটে যাবে, এ কেটে যাবে, কেটে গেলে এখানে পড়ে থাকবে শুধু এইচ ডিজি। এইটাই হচ্ছে তরল কর্তৃক প্রযুক্ত চাপ। মানে ওই কে বিন্দুতে চাপের রাশিমালা, কে বিন্দুতে চাপ কত হবে কেউ যদি প্রশ্ন করে তার উত্তর হবে এটা, এইচ ডিজি। তো কোনো বিন্দুতে তরলের চাপ তার মানে ওই বিন্দুর গভীরতা ইন্টু তরলের ঘনত্ব ইন্টু অভিকর্ষ তরল। এরপর তরলের চাপের বৈশিষ্ট্য, প্রকৃতি ও বৈশিষ্ট্য। তরলের চাপের প্রকৃতি বৈশিষ্ট্য দেখি কি বলেছে। বলেছে কোনো স্থির তরলের মধ্যে যে কোনো বিন্দুতে চাপ সব দিকে সমান হয়। এটা হচ্ছে, মনে করি এইটা সেই কে বিন্দুটা ছিল, এটা হচ্ছে কে বিন্দু, এটা কে বিন্দু। বলছে যে কে বিন্দু যেদিক দিয়ে আমি চাপ মাপি না কেন, এই দিক দিয়ে মাপি, এদিক দিয়ে মাপি, উপর থেকে মাপি, নিচে থেকে মাপি, এই সাইড থেকে মাপি, এই সাইড থেকে মাপি, যে কোনো সাইড থেকে মাপি না কেন চাপ কিন্তু সর্বদা ওই এইচ ডিজি, যেটা আমরা চাপের রাশিমালা পেলাম, এইচ ডি আর জি, এই এইচ ডিজি কিন্তু হবে চাপ, ঠিক আছে? এর থেকে চেঞ্জ হবে না যেদিক থেকে মাপি। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কোনো বিন্দুতে চাপ ওই বিন্দুর গভীরতা সমানুপাতিক। মানে হলো গভীর সমানুপাতিক কথাটার মানে কি, সমানুপাতিক কথাটার মানে হলো, সমানুপাতিক কথাটার মানে হলো কোনো বিন্দুতে, কোনো বিন্দুর গভীরতা যত বাড়বে, গভীরতা যত বাড়বে, গভীরতা যত বাড়বে চাপও তত বাড়বে। গভীরতা যত বাড়বে, যত নিচের দিকে যাব চাপও তত বাড়বে, আর একইভাবে গভীরতা যত কমবে চাপও তত কমবে। এই ব্যাপারটা আমরা কি করে ব্যাখ্যা করতে পারি? এটা আমরা বাড়িতে একটা পরীক্ষা করে দেখতে পারি, যে একটা যদি তরল পাত্র নেওয়া হয় এবং তাতে যদি তিনটে ফুটো করা হয়, তিনটে ভিন্ন ভিন্ন উচ্চতায়, তো আমরা দেখবো যে সবার নিচে যে ফুটোটা করা হয়েছে, সবার নিচে যে ফুটোটা করা হয়েছে সেই ফুটো দিয়ে জল খুব জোরে প্রবাহিত হচ্ছে। এবার 2 নম্বর ফুটোটা তার থেকে একটু আসতে, সবার উপরের ফুটোটা আরো আসতে। এর কারণ কি? এর যে জলটা সব থেকে জোরে প্রবাহিত হচ্ছে মানে 3 নম্বর ফুটোটা, এখানে তরলের চাপ অনেক বেশি। কারণ কি? কারণ এখানে গভীরতা বেশি, এখানে গভীরতা হচ্ছে এতটা। 2 নম্বর যে ছিদ্রটা করা আছে সেই ছিদ্রের গভীরতা এতটা, আর 3 নম্বরটা এতটা। 3 নম্বর তো, যেহেতু দেখতে পাচ্ছি যে গভীরতা বাড়লে চাপও বাড়ছে। 3 নম্বর হচ্ছে একই অনুভূমিক তলে সকল বিন্দুতে চাপ সমান। তো এটা বলেছে যে এই কে বিন্দুকে কেন্দ্র করে যে এই তলটা আছে, এই তলের যেহেতু সবাইকারই গভীরতা এইচ, যেখানেই যাক, এই পাত্রের সাইডেও গভীরতা এইচ, এই সাইডেও গভীরতা এইচ, এখানেও ওই সাইডে গভীরতা এইচ, সামনের দিকেও গভীরতা এইচ। তো এইচ গভীরতা সম্পন্ন যে কোনো একটি তলে, সব একই অনুভূমিক তলে সর্বদা সকল বিন্দু চাপ সমান হবে। ঠিক আছে? এরপরে দেখা যাক হচ্ছে স্থির তরলের পৃষ্ঠ সর্বদা অনুভূমিক থাকে। মানে কি? মানে একটা 1 গ্লাস জল যদি আমরা রেখে দিই তাহলে জলের পৃষ্ঠটা এরকম সোজা থাকবে, অনুভূমিক। একে বলে অনুভূমিক। এইভাবে থাকবে না, মানে এটাকে বলে আনত। আনত মানে এই অনুভূমিকের সঙ্গে কিছুটা কোণ করে। জলের পৃষ্ঠ এইভাবে আমরা কোনোদিনই দেখবো না যদি স্থির তরল হয়। স্থির তরল হলে জলের সব জায়গায় সমান থাকবে। ঠিক আছে? এরপর আমরা দেখে নিই। এরপর হচ্ছে তরলের সমুচ্চশীলতা এবং বজায় রাখে। সমুচ্চশীলতা ধর্ম মানে কি?
সমচিত্ত ধর্ম মানে যদি ভিন্ন আকারের সম উচ্চ মানে একই উচ্চতা, এটা কিভাবে প্রমাণ করবো, মানে কিভাবে দেখতে পারি? ভিন্ন আকারের তিনটে পাত্র নেওয়া আছে, পাত্রগুলোর আকার পুরোপুরি ভিন্ন, কিন্তু পাত্রগুলোর নিচে একটা পাইপ দিয়ে কানেকশন করে দেওয়া হচ্ছে, মানে একটা পাত্র থেকে জল অন্য পাত্রে যেতে পারে, এই পাইপ দিয়ে কানেকশন করা হচ্ছে। তো যদি এরকম কানেকশন করা থাকে দেখবো যে জলের যে উপরিতলগুলো এর একটা রেখায় আছে, এর সবাইকার হাইট সমান, এটা হচ্ছে সমোচ্চশীলতা ধর্ম। মানে জল তার সেম হাইটের থেকে বেশি হাইটে যেতে পারবে না, আবার কম হাইটেও থাকবে না, নিজে নিজে। জলকে যদি তার সেম হাইটের থেকে বেশি হাইটে পাঠাতে হয় তাহলে আমাদেরকে মেশিন ব্যবহার করতে হবে, মানে বাহ্যিক কোনো বল প্রয়োগ করে জলকে তার হাইটের থেকে বেশি হাইটে পাঠাতে হবে, কিন্তু জল নিজে নিজে তার সমান হাইট পর্যন্ত উচ্চতা যেতে হবে। এটা হচ্ছে সমোচ্চশীলতা ধর্ম। এরপরে আমরা দেখলাম যে জলের চাপ দেখলাম, এরপরে আমরা দেখে নেবো বায়ুমণ্ডলের চাপ। বায়ুমণ্ডলের চাপ কি? একটু আগে চাপের যে সংজ্ঞাটা আমরা দেখলাম, সেই সংজ্ঞার মধ্যেই বায়ুমণ্ডলের চাপটাকে খুব সহজভাবে প্রকাশ করা যায়। সেই সংজ্ঞায় খালি বায়ুমণ্ডল কথাটা যদি আমরা ঢুকিয়ে দিতে পারি চাপের সংজ্ঞার ভিতরে, তাহলে সেটা বায়ুমণ্ডলীয় চাপ হয়ে যাবে। মানে কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে বায়ুমণ্ডল যে চাপ প্রয়োগ করে সেটাই বায়ুমণ্ডলীয় চাপ। এই বায়ুমণ্ডল কথাটা ঢুকিয়ে দিতে পারলেই বায়ুমণ্ডলীয় চাপ আমরা পেয়ে যাবো। তো সেই রকম একই ডেফিনেশন, চাপের মতো একই কনসেপ্ট। এরপরে দেখে নেবো বায়ুমণ্ডলীয় চাপের মান। তো আমরা যেভাবে তরলের চাপ বার করলাম সেই একইভাবে বায়ুমণ্ডলীয় চাপ বার করতে হবে। কিভাবে বার করবো? না, আমরা প্রথমেই ধরে নেবো যে বায়ুমণ্ডলীয় চাপটা ডি ঘনত্ব বিশিষ্ট কোনো তরলকে এইচ উচ্চতা ধরে রাখতে হবে। তার মানে কি? তার মানে হলো যে কোনো জায়গায় বায়ুমণ্ডলীয় চাপ এমন যেটা এইচ উচ্চতায় থাকা কোনো তরলের চাপের সমান। এইচ উচ্চতায় থাকা তরলের চাপের এ কত, রাশিমালা কত? এইচ উচ্চতায় থাকা তরলের চাপের রাশিমালা হলো এইচ ডিজি। এইচ ডি জি। তো এই এইচ ডিজি কে ধরে রাখছে মানে, এইচ ডিজি কে বায়ুমণ্ডলীয় চাপ ধরে রাখছে মানে বায়ুমণ্ডলীয় চাপটা এইচ ডিজি সমান। এইচ ডিজি কে বায়ুমণ্ডলীয় চাপ ধরে রাখছে মানে এইচ ডিজি সমান হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। সেই কনসেপ্টটাই আমরা এখানে ইউজ করবো। আচ্ছা, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। প্রমাণ বায়ুমণ্ডলীয়, না, তোমাদের ক্লাসে মনে করো অনেক ছেলে আছে যারা লম্বা, আবার অনেক ছেলে আছে যারা বেটে। তো যারা লম্বা তারা কি অ্যাকচুয়ালি তাদের উচ্চতা ক্লাসে বেশিরভাগ ছেলে যত হাইটে আছে তাদের থেকে বেশি। আবার যারা বেটে তাদের উচ্চতা ক্লাসের বেশিরভাগ ছেলের উচ্চতা যত তার উচ্চতা থেকে কম, তাহলেই আমরা তাকে বেটে বলবো। তো তোমাদের ক্লাসের বেশিরভাগ ছেলের যেটা উচ্চতা সেটাই কিন্তু এখানে প্রমাণ উচ্চতা। মানে বেশিরভাগ ছেলের উচ্চতার সাপেক্ষেই সেই ছেলেটা লম্বা কি বেটে সেটা আমরা নির্ধারণ করতে পারি, সেই জিনিসটাই হলো প্রমাণ। তো সেরকম একইভাবে কোনো জায়গায় বায়ুমণ্ডলীয় চাপ কম বেশি হতেই পারে। তো আমরা কি করে বলবো যে কোনো জায়গায় বায়ুমণ্ডলীয় চাপ বেশি কি কম? সেইটা জানার জন্য আমাদের আমাদের একটা স্ট্যান্ডার্ড মান দরকার। আমরা একটা এমন একটা সংখ্যা বলবো যে সংখ্যার থেকে বায়ুমণ্ডলীয় চাপ বেশি হলে বলবো যে বায়ুমণ্ডলীয় চাপ বেশি, মানে উচ্চ চাপ। আর বায়ুমণ্ডলীয় চাপ কম হলে বলবো যে বায়ুমণ্ডলীয় চাপ কম, মানে নিম্নচাপ। তো সেই মানটা দেখে নেওয়া যাক। এটা ঠিক করা হয়েছে যে সমুদ্রপৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশ ও 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, অক্ষাংশটা 45 ডিগ্রি হতে হবে, তাপমাত্রা 0 ডিগ্রি হতে হবে, কারণ তাপমাত্রা তফাৎ হলে বায়ুর চাপ তফাৎ হতে পারে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হিসাবে ধরা হয়। ঠিক আছে? তো এখন প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ তার মানে ছিয়াত্তর ছিয়াত্তর সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। পারদের ঘনত্ব কত? পারদের ঘনত্ব হচ্ছে 1.6। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে ঘনত্ব। আর সিজিএস পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণের মান কত? 981। তো তার মানে কোনো জায়গায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ এই এই ফর্মুলাটা দিয়ে হবে এইচ ডিজি। এটা হচ্ছে এইচ, এটা ডি, এটা জি, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে সিজিএস পদ্ধতি। এসআই পদ্ধতিতে যদি এটা আমি করি তাহলে সেটা হবে 1.013 ইন্টু 10⁶, সরি, এটা যদি আমরা গুণ করি তাহলে পাবো 1.013 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। সেখান থেকে এসআই পদ্ধতিতে আমরা গেছি। এসআই পদ্ধতিতে যে
অ্যাকচুয়ালি সিজে এসব পদ্ধতিতে 10⁶টা এটাকে 10 দিয়ে যদি ভাগ করি বাই 10, তাহলে আমরা এসআই পদ্ধতিতে পেয়ে যাব। সরি, যদি এটা আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে এসআই পদ্ধতিতে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ পেয়ে যাবো, সেটা হচ্ছে 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। তো এখন আমরা দেখে নেবো যে তাহলে আমরা কিন্তু ব্যবহারিক কাজে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার বা পাস্কাল এগুলো ইউজ করি না, আমরা ইউজ করি বার। তো আমরা জানি যে 1 বার ইকুয়াল টু 10⁵ পাস্কাল, এটা মনে রাখতে হবে, এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। 1 বার ইকুয়াল টু 10⁵ পাস্কাল। তো 1.013 বার, তার মানে 1.013 10⁵ পাস্কাল মানে হলো 1.013 বার, তার মানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান হলো 1.013 বার। এবার এই 1.013 থেকে বেশি কোনো জায়গায় যদি বায়ুমণ্ডলীয় চাপ হয় তাহলে আমরা সেটাকে বলবো উচ্চচাপ। ধরো 1.014, সে হচ্ছে 1.013 থেকে বেশি, তার মানে সেটা সেই জায়গাটাকে আমরা বলবো উচ্চচাপ। আর কেউ ধরো 1.012, তার মানে সে হচ্ছে 1.013 থেকে কম, সেই জায়গাটাকে বলবো আমরা নিম্নচাপ। এরপর ব্যারোমিটার। ব্যারোমিটার কি? ব্যারোমিটার কি আমরা জেনে নিই। ব্যারোমিটার সর্বপ্রথম আবিষ্কার করা হচ্ছে টরিসেলি। এটা হচ্ছে টরিসেলি ব্যারোমিটার। টরিসেলি ব্যারোমিটার তোমাদের সিলেবাসে নেই, কিন্তু সর্বপ্রথম যেহেতু টরিসেলি, এবং এই ব্যারোমিটারটা সবচেয়ে সরল ব্যারোমিটার, সব থেকে সহজ ব্যারোমিটার, সে সেই জন্য আমি এখানে এখানে ছবিটা দিয়েছি টরিসেলি ব্যারোমিটার। তো অ্যাকচুয়ালি ব্যারোমিটার দিয়ে হচ্ছে বায়ুর চাপ মাপা হয়। এতক্ষণ যে বায়ুর চাপ বলছি না, সেই বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। টরিসেলি কি করেছিল না, একটা পারদের নল নিয়েছিল, এক মুখ খোলা, মানে বোতলের মতো, জলের যে বোতল, জলের বোতল হচ্ছে এক মুখ খোলা, পারদের নল নিয়েছিল, পারদ ঢুকিয়ে দিয়েছিল। এটা হচ্ছে 1 মিটার লম্বা, পারদ ঢুকিয়ে দিয়ে এইখানে, এইটা হচ্ছে এই এতে প্রচুর পারদ আছে, এই পুরো এটা পারদ ভর্তি। তো এতে কি করেছে, উল্টো করে নলটাকে উল্টো করে ডুবিয়ে দিয়েছে। তো নলের মুখটা এইদিকে আছে। তখন টরিসেলি দেখলেন যে পারদটা এখান থেকে কমে নেমে এসছে নিচের দিকে। তো টরিসেলির কাছে তখন স্কেল ছিল, স্কেল দিয়ে তিনি মাপলেন এর হচ্ছে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, মানে 76 সেন্টিমিটার দৈর্ঘ্য এটা। তো তখন টরিসেলি বুঝতে পারলেন যে তার মানে বায়ুমণ্ডল এই 76 সেন্টিমিটার পারদকেই তুলে রাখতে পারে উপর দিকে, এর থেকে বেশি পারে না। কারণ তিনি তো 1 মিটার নল নিয়েছিলেন, 1 মিটার নল থেকে পারদটা নেমে এসছে, নেমে কোথায় এসে দাঁড়িয়েছে, 76 সেন্টিমিটার এসে দাঁড়িয়েছে। তখন টরিসেলি বুঝতে পারলেন যে তার মানে আমাদের যে বায়ুমণ্ডল তার চাপ হলো 76 সেন্টিমিটার। কোনো জায়গায় যদি চাপ 74 সেন্টিমিটার হয় তাহলে স্কেল দিয়ে মেপে দেখা যাবে যে এটা 74 সেন্টিমিটার উঁচুতে উঠে আছে পারদ। এটা হচ্ছে মেন ব্যাপার। এরপরে ব্যারোমিটার ও আবহাওয়ার পূর্বাভাস। এখানে আমরা দেখে নেবো যে ব্যারোমিটার কি কি কাজে লাগে, করকম ব্যারোমিটার হয়, সেগুলো আমরা একটু দেখে নিই। বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। আচ্ছা, এটা তোমাদের মনে রাখতে হবে যে বায়ুমণ্ডলের চাপ ব্যারোমিটার দিয়ে মাপা হলেও মানুষের যে রক্তের চাপ, আমরা যে রক্তের চাপ মাপে অনেকে বলে যে হাই প্রেশার, লো প্রেশার, এই রক্তের চাপ মাপার যন্ত্রের নাম হলো স্ফিগমোম্যানোমিটার। স্ফিগমোম্যানোমিটার দিয়ে রক্তের চাপ মাপা হয়, এটা তোমার মনে রাখবে। আর ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপা হয়। তো ব্যারোমিটার অ্যাকচুয়ালি দুই প্রকার। কি কি? হচ্ছে ফর্টিন ব্যারোমিটার, একটা হচ্ছে নিস্তরল ব্যারোমিটার। ফর্টিন ব্যারোমিটার কি? ফর্টিন, বিজ্ঞানী নিকোলাস ফর্টিন টরিসেলির পরে, টরিসেলির থেকে কিছুটা উন্নত মানের একটি ব্যারোমিটার তৈরি করে, সেইটাই হলো ফর্টিন ব্যারোমিটার। ফর্টিন ব্যারোমিটার আমরা দেখতে পাই তোমাদের স্কুলের যে পদার্থবিজ্ঞান ল্যাবরেটরি আছে, সেই ল্যাবরেটরিতে ঢুকলে তোমরা দেখতে পাবে যে এরকম একটি কাঁচের, ছোট সরু একটা কাঁচের জায়গা আছে, সেই জায়গায় একটা লোহার একটা যন্ত্র ঝোলানো আছে, সেই যন্ত্রটি হলো ফর্টিন ব্যারোমিটার। এটা স্কুলে থাকে, তোমরা গিয়ে দেখে আসতে পারো তোমাদের স্কুল খুললে। নিস্তরল ব্যারোমিটার। এরপর হচ্ছে নিস্তরল ব্যারোমিটারটা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু আমি ছবিটা রেখেছি। নিস্তরল ব্যারোমিটার হলো যারা প্লেন বা বিমানে, যারা বিমান চালায়
তারা এই ব্যারোমিটারটি ইউজ করে। এখানে এই যে কাঁটাটা আছে, এই কাঁটাটি সরাসরি বায়ুর চাপ দেখিয়ে দেয়। এখানে স্কেল করা আছে, বায়ুর চাপ সরাসরি দেখিয়ে দেয়। এই 14 ব্যারোমিটার কিন্তু এর ভেতরে পারদ আছে, এই নলটায় পারদ আছে, কিন্তু এতে কোনো পারদ নেই, সেজন্য এটা বলা হয় নিস্তরল ব্যারোমিটার। তো 14 ব্যারোমিটারের গঠনটা আমরা একটু দেখে নেব, এটা তোমাদের সিলেবাসে আছে। তো কি গঠন? তো 14 ব্যারোমিটারে সবার প্রথম যেটা উল্লেখযোগ্য সেটা হলো ওই টরিসেলির মতো এখানেও একটা 1 মিটার দীর্ঘ কাঁচ নল থাকে। এটা হচ্ছে কাঁচ নল, 1 মিটার দীর্ঘ। আর নিচে এটা পুরো পারদে ভর্তি, এটা পারদ পাত্র, ঠিক আছে, এটা পারদে ভর্তি। আর এখানে থাকে স্কেল, এখানে থাকে স্কেল কতটা পারদ উঠেছে সেটা দেখার জন্য। স্কেলটা একটু স্পেশাল টাইপের স্কেল থাকে। তোমরা যে জ্যামিতি করার সময় যে স্কেল ব্যবহার করো সেটা হচ্ছে সাধারণ স্কেল, সেটা মিটার স্কেল বা সেন্টিমিটার স্কেল বলে অনেকে। তো সেই স্কেলটা দিয়ে 1 মিলিমিটার পর্যন্ত মাপা যায়, মানে 1 মিলিমিটারের কম কোনো দৈর্ঘ্য ওই স্কেলটাতে কিন্তু মাপা যায় না। এখানে ব্যারোমিটারের সঙ্গে যে স্কেলটা লাগানো থাকে সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এটা একটা স্পেশাল টাইপ অফ স্কেল। এই স্কেল দিয়ে 1 মিলিমিটারের থেকে কম দৈর্ঘ্যের দূরত্ব মাপা যায়, ঠিক আছে। যেহেতু ব্যারোমিটারে আমাদের সূক্ষ্ম পাঠ দরকার, বায়ুমণ্ডলীয় চাপ তো আর হঠাৎ করে 6 সেন্টিমিটার 7 সেন্টিমিটার কমে যায় না, খুব কম কম পরিবর্তিত হয়। সেজন্য আমাদের এখানে খুব সূক্ষ্ম স্কেল দরকার। সেই সূক্ষ্ম মাপার জন্য ভার্নিয়ার স্কেল ইউজ করা হয়। ভার্নিয়ার স্কেলের ছবিটা আমার এখানে রাখা হয়নি, তোমরা ভার্নিয়ার স্কেল ক্লাস 11-এ উঠলে যারা পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করবে তারা তোমরা ভার্নিয়ার স্কেল দেখতে পাবে, তোমাদের প্র্যাকটিক্যাল আছে ক্লাস 11। তাহলে হচ্ছে ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেলে মাপা হয় 1 মিলিমিটারের 100 ভাগের 1 ভাগ পর্যন্ত মাপা যায় ভার্নিয়ার স্কেল দিয়ে। তো আচ্ছা, মাপার পদ্ধতিটা বলে দিই। এখানে যে নলটা আছে, সরি এখানে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটা ঘোরালে এই যে পারদের পাত্রটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠবে, উঠলে কি হবে, এখানে একটা আইভরি পয়েন্ট আছে, এই যে লেখা আছে দেখো আইভরি পয়েন্ট। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই আইভরি পয়েন্টটা হাতির দাঁতের তৈরি। হাতির দাঁতের কেন তৈরি হয়? তার কারণ হলো এটা যদি লোহার বা সিলভার বা রূপো সোনা যারই তৈরি হতো, পারদ কিন্তু ধাতুর সঙ্গে খুব ভালো বিক্রিয়া করতে হয়, সেই জন্য পারদের যে কোনো যন্ত্রপাতি সব কিন্তু কাঁচের হয়। দেখবে থার্মোমিটার বা আরো যেখানেই পারদ লাগানো থাকে সে হচ্ছে কাঁচের, কারণ পারদ হচ্ছে যে কোনো ধাতুর সাথে খুব ভালো বিক্রিয়া করে নেয়। তো এই আইভরি পয়েন্টটা যদি লোহার হতো তাহলে লোহা কিন্তু পারদের সাথে বিক্রিয়া করে নিয়ে এই লোহাটা নষ্ট হয়ে যেত, লোহাটা ক্ষয়ে যেত। সেই জন্য এটা হাতির দাঁতের তৈরি হয়। তো আমরা কি করব, আমরা করব হচ্ছে এই যে নলটা ঘুরিয়ে ঘুরিয়ে এই পারদটাকে এই আইভরি পয়েন্টে টাচ করাবো। আইভরি পয়েন্টে টাচ করালেই, যখনই টাচ করবে তখন আমরা এখানে স্কেলের রিডিংটা দেখে নেবো, পারদের রিডিংটাই যখন দেখে নেবো সেটা হচ্ছে সেই জায়গায় বায়ুমণ্ডলীয় চাপ হলো। তো এখন এবারে এখানে এরপর 14 ব্যারোমিটারের যে গঠন, সেই গঠনটা আমি এখানে দেখিয়েছি। এখানে এটা তোমাদের বই থেকে ছবি তুলে করা, তোমরা তোমাদের বইটাই পয়েন্টগুলো ভালো করে দেখবে, ঠিক আছে। আমি এতক্ষণ যেটা বললাম সেটাই এই গঠনে লেখা আছে। ব্যারোমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস নির্ণয়। তো ব্যারোমিটার আমরা এত খরচ করে রাখবো কেন ল্যাবরেটরিতে? রাখার কারণ হলো এই বায়ুমণ্ডলীয় চাপ মেপে আমরা কিন্তু আবহাওয়ার পূর্বাভাস নির্ণয় করতে হবে। মানে কোনো জায়গায় বৃষ্টি হবে না কোনো জায়গায় ঝড় হবে, আর কোনো জায়গায় শুষ্ক বাতাস বইবে, সেটা আমরা দেখতে পারি ওই ব্যারোমিটারের পারদ কিরকম ওঠানামা করছে। পারদ যদি আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে একরকম আবহাওয়া হবে, আস্তে আস্তে কমতে থাকলে একরকম আবহাওয়া হবে, খুব দ্রুত বাড়তে থাকলে একরকম আবহাওয়া হবে, আর খুব দ্রুত কমতে থাকলে আরো রকম আবহাওয়া হবে। তো সেটা দেখে নেওয়া। আমরা দুটো কলাম করেছি, পারস্তম্ভের গতিপ্রকৃতি আর আবহাওয়ার পূর্বাভাস। তো প্রথমে দেখি পারস্তম্ভের উচ্চতা যদি ধীরে ধীরে কমতে থাকে, পারস্তম্ভের উচ্চতা যদি ধীরে ধীরে কমতে থাকে তাহলে সেই জায়গায় কিরকম আবহাওয়া হবে? সেই জায়গায় শীঘ্রই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার কারণ বায়ুর চাপ তখনই কমতে থাকে, বায়ুর চাপ কমবে মানেই পারস্তম্ভের উচ্চতা কমবে। বায়ুর চাপ তখনই কমতে থাকে যখন বায়ুতে হঠাৎ করে জলীয় বাষ্প পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে। জলীয় বাষ্প ধীরে ধীরে বাড়া মানে জলীয় বাষ্প মানে জলকণা, জলকণা মানে বৃষ্টি। তো শীঘ্রই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকলে কি হবে? পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে যদি বাড়ে তাহলে বুঝতে হবে যে ওই স্থানে জলীয় বাষ্প আস্তে আস্তে কমে যাচ্ছে। তার মানে তার মানে কি হবে, ওই স্থানে আবহাওয়া শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল হবে, বৃষ্টি না হলে রোদ উঠবে,
তো সেই জন্য পারস্তম্য উচ্চতা যদি ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে বুঝতে হবে যে ওই স্থানে শুষ্ক এবং উত্তরজনক আবহাওয়া। তারপরে পারস্তম্য উচ্চতা দ্রুত কমতে থাকবে। আচ্ছা, দ্রুত কমতে থাকবে মানে কি? মানে কোনো জায়গার বায়ুর চাপ হঠাৎ করে কমে গেছে, সেটা মানে হচ্ছে পারস্তম্য উচ্চতা দ্রুত কমে যাওয়া। তো হঠাৎ করে কমে গেলে তাহলে আশেপাশের বায়ু ওই জায়গাটা এসে পূরণ করার চেষ্টা করবে। ওই আশেপাশের বায়ু যখনই পূরণ করার চেষ্টা করবে তখনই কি হবে? তখনই উঠবে ঝড়। এই যে শীঘ্রই ঝড়ের সম্ভাবনা আছে। তারপরে পারস্তম্য যদি দ্রুত বাড়তে থাকে, দ্রুত বাড়তে থাকলে মানে কোনো জায়গায় জলীয় বাষ্প মানে দ্রুত কমে যাচ্ছে, তার মানে ওখানে শুষ্ক বাতাস বইবার সম্ভাবনা আছে। শুকনো বাতাস মানে কি? যেই বাতাসে কোনো জলীয় বাষ্প নেই। এরপর হচ্ছে সাইফন। সাইফন ব্যাপারটা কি? সাইফন হলো, আমরা ছোটবেলায় সবাই এক রকমের খেলা খেলেছি। কিরকম খেলা? না, আমরা কি করতাম যে কোনো একটা উঁচু জায়গায় বালতিতে জল রেখে সেই জলে পাইপ দিয়ে পাইপ পাইপ ঢুকিয়ে পাইপটা মুখ দিয়ে টেনে নিচে ছেড়ে দিতাম। দেখতাম যে পাইপ দিয়ে অটোমেটিক্যালি বালতির জল পাইপ দিয়ে এসে পড়ছে নিচে। ঠিক আছে? এই ব্যাপারটা হলো সাইফন। এই যে সাইফন এখানে চলে এসছে। তো এই যে দেখো, এইটা হচ্ছে এরকম উঁচু জায়গায়, কোনো উঁচু জায়গায় এরকম জল রেখে তাতে এরকম পাইপ দিয়ে যদি মুখ দিয়ে টেনে টেনে, মানে পাইপ মুখ দিয়ে টানার উদ্দেশ্য হলো পাইপটাকে জল ভর্তি করতে হবে। এই পাইপের মধ্যে দিয়ে জলটা পুরো পাইপটা ভর্তি করতে হবে। করে যদি আমরা ছেড়ে দিই তাহলে অটোমেটিক্যালি এইখান থেকে জল এসে এই জায়গা দিয়ে এসে পড়বে। এটা এখানে দেখিয়েছে। তো ল্যাবরেটরিতে যে সাইফন ইউজ করা সেটা এরকম দেখতে। এই যে একটা বিকার রাখা আছে এখানে, বিকারের এরকম পাইপ লাগানো আছে, ইউ আকৃতির নল। তো এখান দিয়ে এই নলটা যদি পুরোপুরি জল পূর্ণ করে যদি এরকম উল্টো দিকে করে ছেড়ে দেওয়া তাহলে উঁচু নল থেকে নিচু নলে জল পড়বে। এটা হচ্ছে সাইফনের মেন ব্যাপার। তো সাইফনের গঠনটা আমরা একটু পড়ে নেবো। গঠন পড়ে নেওয়ার সাথে সাথে সাইফন কিভাবে কাজ করে সেটাও একটু দেখে নেব। আচ্ছা, সবার প্রথম হচ্ছে সাইফন এবং তার প্রয়োগ। সাইফন হলো এমন একটা ব্যবস্থা যার সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগিয়ে নাড়াচাড়া না করে কোনো পাত্র থেকে তরলকে অপেক্ষাকৃত নিচু জায়গায় রাখা পাত্রে স্থানান্তরিত করা। তার মানে কি? এটা হচ্ছে সাইফনের ডেফিনেশন। এটা হচ্ছে সাইফন কাকে বলে। সাইফন যদি কাকে বলে তাহলে এইটা এইটা বলতে হবে। সাইফন হচ্ছে তার মানে একটা প্রসিডিউর, একটা ব্যবস্থা। ঠিক আছে? যেটার মধ্যে উঁচু জায়গায় রাখা কোনো পাত্রকে সেখান থেকে তরল এসে নিচু জায়গায় পড়বে। এটা এমন একটা প্রসিডিউর যে কোনো কিছু বাহ্যিক কোনো কিছু ইনস্ট্রুমেন্ট বা কোনো কিছু মেশিন কিন্তু এখানে লাগাতে হবে না। ঠিক আছে? অটোমেটিক্যালি জল এর মধ্যে দিয়ে এসে এখানে পড়বে। তো সাইফন কিভাবে, এখানে এই যে ছোট যে এটা আছে বর্ণনা, এটা লেখা আছে যে এটা কিভাবে তৈরি, মানে কি কি আছে এর মধ্যে। এটা আমি এতক্ষণ বললাম। কি আকৃতির নল, দুটো বিকার আছে। তো এগুলো একটু দেখে নেবে। এরপর আছে সাইফন ক্রিয়ার ব্যাখ্যা। তো কেন জল এখান থেকে পড়বে? আমরা যেহেতু বিজ্ঞানের ছাত্র, তো আমরা সব জিনিসের খুঁজবো কেন হয়, কেন এটা হয়, কেন ওটা হয়। তো সেই রকম ভাবে সাইফন ক্রিয়াটা কেন হয় সেটা আমাদের প্রশ্ন। তার প্রশ্নের উত্তর দেবে হচ্ছে বিজ্ঞান। কি করে দেবে? বলছে যে এম আর এন দুটো পাত্র। ছবিতে দেখো, এই যে এম আর এন হচ্ছে দুটো পাত্র। এই পাত্রটার নাম হচ্ছে এম, এই পাত্রটার নাম হচ্ছে এন। ঠিক আছে? তো এখানে যে একটা নল লাগানো হয়েছে, এই নলের এম পাত্রে এই নলের উচ্চতা হচ্ছে H1, আর এন পাত্র যেহেতু নিচে আছে সেহেতু নিচে থেকে এই উচ্চতাটা বেশি, হচ্ছে H2। এই যে H2, মানে H1 লেখা আছে। যেহেতু এরা দুজন একই জায়গায় আছে, তো এই যে এ বিন্দু হচ্ছে তরলের উপরিতলে কোনো বিন্দু। মানে এই তরলটা যে জলটা এখানে যে তরলটা আছে তার উপরে বিন্দু হচ্ছে এ, আর এখানে ডি। তার মানে এ আর ডি বিন্দু হলো উপরে আর নিচে যে দুটো বিকার রাখা আছে তার মধ্যে তরল আছে তার উপরিতলে দুটো বিন্দু। তো যেহেতু এরা একই জায়গায় আছে তার মানে এদের উপরে বায়ুমণ্ডলীয় চাপ সমান হবে। তো মনে করি বায়ুমণ্ডলীয় চাপ পি। এখানে লেখা আছে এই যে এ ও বি বিন্দুতে চাপ বায়ুমণ্ডলীয় চাপের সমান। এ আর বি বিন্দু কিন্তু তরলের বাইরে আছে, সেই জন্য এর চাপ হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের সমান। তো বি বিন্দুতে তার মানে এই যে বি বিন্দু, এই বিন্দুতে ছবিটা একটু পরিষ্কার করি।
এই যে বি বিন্দুতে তরলের চাপ কত সেটা আমাদের জানতে হবে। বি বিন্দুতে তরলের চাপ কত হবে না, এ বিন্দুতে যেটা চাপ তার থেকে এই যে H1 তরল স্তম্ভটা যে আছে এর তো একটা নিজস্ব চাপ আছে, এই চাপটা বিয়োগ করতে হবে। এ বিন্দুতে চাপ হচ্ছে পি, আর H1 উচ্চতা বিশিষ্ট তরলের চাপ তো আমরা জানি, যদি তরলের ঘনত্ব ডি হয় আর অভিকর্ষ ত্বরণ যদি জি হয়, তার মানে বায়ুমণ্ডলীয় চাপ থেকে এই এ বি তলস্তম্ভের চাপটা বিয়োগ করতে হবে। মানে এই H1 উচ্চতা বিশিষ্ট তলস্তম্ভের চাপ সেটা হলো H1 ডিজি, এই যে এখানে আছে। সেকেন্ড পার্ট হচ্ছে এই যে সি বিন্দু থেকে তরলের চাপ বের করতে হয়, তার মানে ডি বিন্দুতে তরলের চাপ তো একই হয়, বায়ুমণ্ডলীয় চাপের সমান। তো এই ডি বিন্দুর চাপ থেকে ডি বিন্দুতে যত চাপ সেখান থেকে এই H2 উচ্চতা বিশিষ্ট তরলের চাপ বিয়োগ করতে হবে। তো এখন ছবিতে তোমরা দেখতে পাচ্ছ H1 কিন্তু H2 থেকে ছোট, তার মানে তার মানে বি বিন্দুর চাপ সি বিন্দুর থেকে বেশি হবে। এটা মানে কি বললাম? আচ্ছা মনে করি, ধরো যে পি এর চাপ পি হচ্ছে মানে বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 10, সেটা কোন এককে সেটা এখন ফ্যাক্টর নয়, বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 10, ঠিক আছে। তো মনে করি এইচ হচ্ছে 5, H1 5 আর H2 7, H2 হচ্ছে 7 আর H1 হচ্ছে 5। তার মানে বি বিন্দুতে চাপ কত হবে? বি বিন্দুতে চাপ হবে H1 ডিজি, তার মানে 10 মাইনাস 5, 10 - 5, এটা হচ্ছে বি বিন্দুতে চাপ, কত হলো 5। আর সি বিন্দুতে চাপ কত হবে? এটা হচ্ছে বি বিন্দু, সি বিন্দুতে চাপ কত হবে? সি বিন্দুতে চাপ একই হবে, বায়ুমণ্ডলীয় চাপ 10 মাইনাস 7 হচ্ছে সি বিন্দু, সি বিন্দুতে চাপ হবে তার মানে 3। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বি বিন্দুর চাপ কিন্তু সি বিন্দুর চাপের থেকে বেশি। এবারে আমরা সবসময় জানি যে তরল বা গ্যাসীয় পদার্থ সবসময় যেহেতু এরা প্রবাহী বা নিজে নিজে প্রবাহিত হতে পারে, তো এরা উচ্চ চাপ বিশিষ্ট অঞ্চল থেকে নিম্ন চাপ বিশিষ্ট অঞ্চলে যাবে। অর্থাৎ যেহেতু বি বিন্দুতে চাপ বেশি সি বিন্দুতে চাপ কম, সুতরাং তরল সর্বদা বি বিন্দু থেকে সি বিন্দুতে যাবে, অর্থাৎ এম পাত্র থেকে এন পাত্রে যাবে। আচ্ছা সাইফন কি আর শর্ত কি বলেছে যে যে তরল স্থানান্তরিত করতে হবে সেই তরল দ্বারা নলটি পূর্ণ করতে হবে। অর্থাৎ যদি আমি দেখি যে এখানে এই যে নলটা আছে, এটা একটু পরিষ্কার করে ছবিটা, এখানে যে নলটা আছে এই নলটা যদি খালি মানে শুধুমাত্র পাত্রটা রেখে নলটা আমি ডুবিয়ে দিলাম পাত্রের মধ্যে, তাহলে কিন্তু এখান দিয়ে জল যাবে না। প্রথম কন্ডিশন হলো নলটাকেও আগে জল দিয়ে পূর্ণ করতে হবে, তারপরে এই পাত্রের মধ্যে তাকে ঢোকাতে হবে। 2 নম্বর কন্ডিশন কি? 2 নম্বর কন্ডিশন হলো যে পাত্র থেকে তরল স্থানান্তরিত করতে হবে তার তরল তল অপর পাত্রে স্থানান্তরিত করা অপর যে পাত্রে স্থানান্তরিত করা হবে তার তরল তল থেকে উচ্চ থাকবে। মানে সাইফন ক্রিয়ায় সবসময় যেখান থেকে তরলটা নেওয়া হবে তাকে উপরে রাখতে হবে, আর যাতে তরল যাবে তাকে নিচে রাখতে হবে। একে যদি উপরে তুলে দেওয়া হয় তাহলে কিন্তু আর তরল এই থেকে এইখানে আর তরল যাবে না, এটা যাবে না। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন কি? থার্ড কন্ডিশন হলো নলের গায়ে কোনো ছিদ্র থাকবে না। স্বভাবতই নলের গায়ে যদি ছিদ্র থাকে তাহলে সেই ছিদ্র দিয়ে জল নিচে পড়ে যাবে, আর ছিদ্র থাকলে কিন্তু ওই বায়ুর চাপে তারতম্য করবে, ফলে হবে না। 4 নম্বর পয়েন্ট, বায়ু শূন্য স্থানে সাইফন ক্রিয়া ঘটবে না, কারণ বায়ু চাপই তরলে স্থানান্তরিত হতে সাহায্য করে। তো বায়ু শূন্য স্থান মানে কি বায়ুর চাপ থাকবে না। বায়ুর চাপই যদি না থাকে তাহলে তো সাইফন ক্রিয়ার কোনো প্রশ্নই উঠবে না। তাহলে আমরা বিয়োগটা করবো কার থেকে? পি তো নেই, পি তো নেই, তাহলে আমরা কার থেকে বিয়োগ করবো? তো সেই জন্য বায়ু শূন্য স্থানে সাইফন ক্রিয়া হয় না।
কারণ এখানে কারণ হিসাবে দেওয়া আছে বায়ুচাপই তরলকে স্থানান্তরিত হতে সাহায্য করে। সত্যি আমরা তো দেখলাম এত। তো 5 নম্বর হচ্ছে, আচ্ছা এখানে একটি জেনে রেখোতে বলা আছে, সম্পূর্ণ বিশুদ্ধ তরলের ক্ষেত্রে অর্থাৎ কোনো রকম অপদ্রব্য দ্রবীভূত না থাকলে সংশক্তি বলের দরুন বায়ুশূন্য স্থানীয় সাইফন ক্রিয়া হতে পারে। এটা কি বলেছে না, সম্পূর্ণ বিশুদ্ধ তরলের ক্ষেত্রে, আচ্ছা এখানে লেখা আছে সংশক্তি বল। সংশক্তি বলটা আমরা পড়বো যখন পৃষ্ঠ টানা সান্দ্রতা, এই চ্যাপ্টারটা নিয়ে যখন আমরা আলোচনা করবো তখন আমরা এই সংশক্তি বলটা পড়বো। ঠিক আছে, তো তখন আমরা এটা নিয়ে আলোচনা করবো। সাইফনের ব্যবহারিক প্রয়োগ দেখা যাক। সাইফনের ব্যবহারিক প্রয়োগ কি? সাইফন হচ্ছে, সাইফনের সাহায্যে বড় বড় ব্যারেলের মধ্যে থাকা পেট্রোল ডিজেলকে ছোট পাত্রে স্থানান্তরিত করা হয়। এই ছবিতে দেখতে পাচ্ছ তোমরা, পেট্রোল ডিজেলকে ছোট পাত্রে নিয়ে আসা হচ্ছে। এটা তো খুবই সহজ, মানে বোঝা যাচ্ছে। আচ্ছা এইটা কি বলেছে, এটা হচ্ছে আমরা যারা গ্রামে থাকি, যাদের গ্রামে বাড়ি, তারা দেখবে যে জমিতে ধান চাষের সময় জল দেওয়ার জন্য বিভিন্ন রকম মেশিন ব্যবহার করা হয়। যারা কি করে না, জল পুকুর থেকে তুলে জমিতে দেয়। তো কোনো কোনো জায়গায় দেখা যায় ধান হচ্ছে নিচু জমিতে চাষ চাষ হয়। তো সেহেতু কোনো কোনো জায়গায় চাষিরা পার্শ্ববর্তী জলাশয় থেকে শুধুমাত্র পাইপ দিয়ে জলাশয় থেকে পাইপটা তুলে এইদিকে এইভাবে ছেড়ে দেয়, পাইপের মধ্যে জল ভর্তি করে ছেড়ে দেয়, তো অটোমেটিক্যালি এই জলাশয় থেকে পাইপ দিয়ে জল এদিকে পড়তে থাকে। এটা হচ্ছে সাইফন ক্রিয়ার মাধ্যমেই হয়, বা সাইফন ক্রিয়ার জন্যই হয়। ঠিক আছে, আচ্ছা আমাদের হাতে আর কতটা সময় আছে একটু দেখে নিই, কারণ আমাদের সময় খুবই সীমিত। আচ্ছা, আর 10 মিনিট সময় আছে। তো 10 মিনিটের মধ্যে আর্কিমিডিসের নীতিটা কি আমরা একটু বলে নিই। আর্কিমিডিসের নীতি, আর্কিমিডিস হলেন একজন গ্রিক বিজ্ঞানী। তো আর্কিমিডিস তিনি খুব বিখ্যাত বিজ্ঞানী ছিলেন তৎকালীন সময়। তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপাত হ্রাস হয়। আপাত হ্রাস বস্তুর বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান। তো ওই ব্যাপারটা বুঝতে গেলে আমরা দেখে নিই আগে যে আর্কিমিডিস কি বলতে চেয়েছে, অ্যাকচুয়ালি কি হয়। এখন আমরা দেখে নেবো যে আপাত ওজন হ্রাসের কারণ এবং প্রবণতার ধারণা। যারা পুকুরে স্নান করি আমরা, তারা পুকুরে নামলে দেখতে পাবো যে জলের মধ্যে যে কোনো বস্তুর ওজন খুব হালকা হয়ে যায়। ঠিক আছে, সেই হালকা কেন হয়? আচ্ছা আমরা যখন উপরে থাকি, মানে যখন আহ, জল থেকে উঠে পড়ি, তখন আবার সব ভারী ভারী লাগে। মানে কোনো একটা বস্তুকে জলের মধ্যে চাগাতে অতটা না কষ্ট হয়, বাইরে চাগাতে বেশি কষ্ট হয়। কেন হয়? তো সবার প্রথমে জানতে হবে যে ওজন কি। ওজন হলো একটা বল, যেই বলটার দরুন সবাইকে আমাদের পৃথিবীর কেন্দ্রের দিকে টানছে। তো ওজন সবসময় নিচের দিকে কাজ করে। তো এই নিচের দিকে কাজ করে বলেই কোনো জিনিসকে উপরে তুলতে আমাদের কষ্ট হয়, নিচে নামাতে কষ্ট হয় না, উপরে তুলতে কষ্ট হয়। তো জলের মধ্যে কি হয়, জলের একটা ঘাত কাজ করে, জলের নিজস্ব একটা ঘাত আছে। সেই ঘাত ওই বস্তুকে জলের উপরের দিকে ঠেলে, মানে উপরের দিকে একটা বল প্রয়োগ করে জলের মধ্যে। সেই জন্য ওই বস্তুর ওজন কমে যায়। ঠিক আছে, তো ওজন তো কমলো, তো কোন বস্তুর কতটা ওজন কমবে সেটা কিভাবে জানতে পারবো? সেইটাই বলে দিয়েছেন হচ্ছে আর্কিমিডিস। কোন বস্তুর ওজন কতটা কমবে, কোন বস্তু জলে ভাসবে, কোন বস্তু জলে ডুববে, সেই সব কিছু বলে গেছেন হচ্ছে আর্কিমিডিস তার ওই নীতির মাধ্যমে। সেই নীতিটা মুখস্থ করতে পারো, মুখস্থ করলে পরীক্ষায় আসে ভালো, লিখতে পারবে। কিন্তু মুখস্থ করার থেকে যেটা জরুরি সেটা হচ্ছে নীতিটাকে বোঝা। নীতিটা কি, এখানে আমরা আগে একটা কনসেপ্ট ক্লিয়ার করি, মানে ছোট্ট একটা ধারণা আমরা ক্লিয়ার করে নিই। এখানে একটা ছবির মাধ্যমে দেখো, এখানে একটা আছে, মানে
এখানে 6 কেজি ওজনের বাটখারা আছে। 6 কেজি ওজনের বাটখারা আছে যেহেতু সেহেতু এখানে যে স্প্রিং পুরোটা লাগানো আছে, এটা তো 6 কেজি দেখানোর কথা, তাই তো? কিন্তু দেখো এখানে ওটা দেখাচ্ছে 4 কেজি। কেন দেখাচ্ছে? কারণ জলে আমরা যে বললাম যে জলে ডোবালেই কোনো বস্তু হালকা হয়ে যায়। এই যে যখন জলে ডুবিয়েছে তখন এই 4 কেজি দেখাচ্ছে, মানে 2 কেজি হালকা হয়ে গেছে। তো এই যে আপ থ্রাস্ট মানে হচ্ছে জল উপরের দিকে বস্তুটার উপর একটা বল প্রয়োগ করছে। এই বল প্রয়োগের জন্যই বস্তুটা হালকা হয়েছে। তো এই বলটার মান কত? বলটার মান হচ্ছে 2 কেজি। যেহেতু 2 কেজি কমে গেছে, তো 2 কেজি বল মানে 2 কেজি ইন্টু জি। 2 কেজি হচ্ছে ভরের একক। একে যদি ওজনে পরিণত করতে হয় 2 কেজিকে হচ্ছে অভিকর্ষ একক দিয়ে গুণ করতে হয়, অভিকর্ষ ত্বরণ দিয়ে। তো সেটা দিয়ে গুণ করলে যে এটা হয় সেটা হচ্ছে বল। তো এই যে 2 কেজির ইকুইভ্যালেন্ট মানে 2 কেজি সমতুল্য একটা বল এ প্রয়োগ করে, সেই জন্যই 2 কেজি কমে গেছে। এই যে ছবিতে দেখো এখানে 4 কেজি দেখাচ্ছে, এই যে 4 কেজি অন স্কেল। তো সেই 2 কেজি কিন্তু জল, এই বস্তুটা যে পরিমাণ জল বাইরে ফেলবে, যে পরিমাণ জল বাইরে ফেলবে সেই পরিমাণ জলের ওজন কত হবে? 2 কেজি। এই স্কেলটা তার মানে এই 2 কেজি আর এই 4 কেজি যোগ করলে বস্তুটার ওজন। এটাই আর্কিমিডিস বলেছে। কোনো বস্তুকে স্থির, তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক ও সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে, এই যে বলেছে বস্তুটির ওজন, বস্তুটির ওজনের আপাত হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান। তো বস্তুটির ওজনের আপাত হ্রাস কত? বস্তুটির ওজনের আপাত হ্রাস তো 2 কেজি। 2 কেজি তো কমেছে। সেই 2 কেজিটাই যতটা তরল ওখান থেকে অপসারিত করেছে সেই তরলের ওজনের সমান। এরপরে আমরা জানবো প্লবতার সংজ্ঞা কি, মানে প্লবতা কাকে বলে। তো প্লবতার ডেফিনিশনটা আমরা দেখে নিই। কোনো বস্তুকে স্থির, তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণভাবে ডোবালে ওই তরল বা গ্যাস বস্তুর উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। এই বলকে উক্ত প্রবাহীর প্লবতা বলে। তো আমরা এখানে আগের এই ছবিটা দেখতে পাচ্ছিলাম যে এই বলটার ওপর নিম্নমুখী যে বলটা আছে তাকে বলা হয় অভিকর্ষ বল। এটা তো সব বস্তুর উপরেই থাকে, সব বস্তুতেই থাকে। কিন্তু এই ঊর্ধ্বমুখী যে বলটা আছে, এই যে থ্রাস্ট এখানে লেখা আছে, এই ঊর্ধ্বমুখী বলটার নামই হলো প্লবতা। তো উম, তার মানে বোঝা গেল প্লবতা একটি বল, যেই বলটা অভিকর্ষের বিপরীতে কাজ করে। আচ্ছা, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ছবি আছে। এটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। যদি তোমরা কোনো ফুটবলকে এরকম জলের ভিতর ডোবানোর চেষ্টা করো, দেখবে যে ফুটবলটা জলের ভিতর ডুবতে চাইছে না, সে ভেসে থাকতে চাইছে। ঠিক আছে? তাকে জোর করে যদি ডুবিয়ে দাও, ডুবিয়ে যদি ছেড়ে দাও, তাহলে তার প্লবতা বল এত বেশি যে সে খুব জোরে আবার উপরে উঠে আসবে। এই যে দ্বিতীয় ছবিটায় দেখো। ঠিক আছে? তো এই হলো প্লবতা। আচ্ছা, এবারে আমরা দেখে নেব প্লবতার কি বৈশিষ্ট্য। যে কোনো বলেরই কিছু না কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যটা আমরা এখন দেখে নিই। প্লবতার বৈশিষ্ট্য, প্রথম হচ্ছে প্লবতা সর্বদা ওজনের বিপরীতে ক্রিয়া করে। তো আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে আগের ছবিতে দেখলাম যে প্লবতা উপর দিকে ক্রিয়া করে আর বস্তুর ওজন নিচের দিকে ক্রিয়া করে। ঠিক আছে? এরপর প্লবতা বস্তুর নিমজ্জিত অংশের আয়তন, মাধ্যমের ঘনত্ব, ওই স্থানের অভিকর্ষ ত্বরণের উপর নির্ভরশীল। আচ্ছা, এটা কি জিনিস? বস্তু নিমজ্জিত অংশের আয়তন অর্থাৎ বস্তুর যতটা অংশ তরলের মধ্যে আছে ঠিক ততটা অংশ যে পরিমাণ তরল অপসারিত করবে সেই পরিমাণ তরলের সমতুল্য মানে ইকুইভ্যালেন্ট বলই কিন্তু প্লবতায় অংশগ্রহণ করবে। মানে যদি তোমার কাছে এই যে ধরো একটা ফুটবলটাকে যখন জলের ওপর রাখা হয় তখন কিন্তু ফুটবলের খুব কম অংশই জলের মধ্যে ডুবে থাকে।
সেই জন্য সেই সময় ফুটবলের মধ্যে প্লবতা বল কম। সেই জন্য সেই সময় অ্যাকচুয়ালি ফুটবলের প্লবতা বল আর ওজন পরস্পর যে বিপরীত দিকে ক্রিয়া করে তারা কিন্তু সমান হয়ে যায়। সমান হয়ে যাওয়ার জন্যই ফুটবল ওই জলের উপর ভেসে থাকে। ফুটবলটাকে যখনই জোর করে নিচে ডুবিয়ে দেওয়া হবে তখনই কি হবে, ফুটবলের মধ্যেকার ফুটবলের মধ্যেকার যে টোটাল যে ভলিউমটা আছে, ফুটবলের যে টোটাল আয়তনটা আছে, সেই আয়তনটা জলের মধ্যে নিমজ্জিত হবে। তার মানে ফুটবলের প্লবতা বল অনেক বৃদ্ধি পাবে। সেই জন্য ফুটবল জোর করে উপর দিকে উঠে আসার চেষ্টা করে। তার মানে প্লবতা আগেও কিন্তু যখন জলের ওপর ফুটবল ছিল তখন ফুটবলের আয়তন যা ছিল, জলে ডোবানোর পরেও ফুটবলের আয়তন একই থাকবে, কিন্তু প্লবতার ডিফারেন্স হচ্ছে। কেন হচ্ছে? কারণ প্রথম ক্ষেত্রে ফুটবলে, এই আগের ছবিটা দেখো, প্রথম ক্ষেত্রে ফুটবলের সমগ্র আয়তনটা জলের ভিতর ছিল, সেই জন্য এর প্লবতা অনেক বেশি। কিন্তু যখন ফুটবল সারফেসে থাকবে, জলের উপর সামান্য ভেসে থাকবে, তখন কিন্তু ফুটবলটা খুব কম আয়তনই জলের উপর থাকবে, সেই জন্য প্লবতা কম। সেই জন্য সেখানে ফুটবল স্টেবল আছে, মানে সেখানে ফুটবল স্থির আছে। কিন্তু জলের মধ্যে ফুটবল স্থির থাকতে পারে না, কারণ জলের মধ্যে প্লবতা বল বেশি, সেই জন্য ফুটবল ছিটকে উপরের দিকে উঠে আসে। আচ্ছা, মাধ্যমের ঘনত্ব। মাধ্যমের ঘনত্বের উপর প্লবতা কিভাবে নির্ভর করে? মাধ্যমের ঘনত্ব যত বেশি হবে, তার মানে মাধ্যমের প্রতি একক আয়তনে ভর অনেক বেশি। তার মানে যার মাধ্যমের ঘনত্ব যত বেশি তার প্লবতা তত বেশি। আচ্ছা, এটা বলা যাক। তো আমরা যে বায়ুতে আছি, আমরা এই যে বায়ুমণ্ডল, পৃথিবীর চারপাশে যে বায়ুমণ্ডল থাকে, এই বায়ুর মধ্যেও কিন্তু প্লবতা বল কাজ করে। কিন্তু আমরা তাহলে আকাশে ভেসে বেড়াই না কেন? কারণ বায়ুর ঘনত্ব অনেক কম জলের তুলনায়। তো সেই জন্য আমরা আকাশে ভেসে বেড়াই না। তো মাধ্যমের ঘনত্বের উপরে প্লবতা নির্ভর করে। আচ্ছা, ওই স্থানের অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, যে স্থানের অভিকর্ষ ত্বরণ যত বেশি সেই স্থানের ওজন তত বেশি। তো ওজন যদি কোনো স্থানে কম হয় তাহলে স্বভাবতই সেই স্থানের প্লবতা বল বেশি হবে। মানে বল যে দুজন দুজনকে, ওজন আর প্লবতা বল পরস্পরকে ক্যান্সেল করে। মানে ওজন থেকে যদি প্লবতা বল বিয়োগ করা হয় তাহলে যে বলটা থাকে সেই বলটাই আমাদের উপর ক্রিয়া করে। তো ওজন যেখানে পূর্ণ হবে সেখানে প্লবতা বল তো আলাদা হবেই নিশ্চয়ই। তো অভিকর্ষ, তো ওজন কখন আলাদা হবে? যেখানে অভিকর্ষ ত্বরণ ভিন্ন হবে সেখানে প্লবতা ভিন্ন হবে। কারণ সেখানে ওই মাধ্যম কর্তৃক, মানে যে বস্তুটা জলে ডোবানো হবে বা কোনো তরলে ডোবানো হবে, সেই বস্তুটার ওজনের সমতুল্য জলই তো ওই নল দিয়ে পাস হবে। মানে বস্তুর ওজনের সমতুল্য জলই তো অপসারিত হবে। তো যেহেতু ওজনের সমতুল্য জলের কথা বলা হয়েছে, তার মানে প্রবণতা ওজনের উপর নির্ভরশীল হবে। আচ্ছা, প্রবাহের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বস্তুটি কতটা গভীরতায় আছে তার উপর প্রবণতা নির্ভর করে না। আচ্ছা, ধরো একটা ফুটবলকে সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়েছে, এই এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। এই সম্পূর্ণ নিমজ্জিত, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট কথা। সম্পূর্ণ নিমজ্জিত মানে কি? সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হয়েছে একটা ফুটবল। তার মানে একটা ফুটবলকে যদি আমরা 10 মিটার গভীরতায় যদি ডুবাই আর 100 মিটার গভীরতায় যদি ডুবাই, তাহলে দুটো ক্ষেত্রেই ফুটবলের অপসারিত জলের পরিমাণ তো সমান হবে। কারণ ফুটবলের দুটো ক্ষেত্রে আয়তনের কোনো পরিবর্তন হয় না। এবারে অপসারিত জলের পরিমাণ যদি সমান হয় তাহলে প্লবতা বলও সমান হবে। এটা আমরা প্লবতার সংজ্ঞা থেকে পাই। 4 নম্বর হলো, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে বা কৃত্রিম উপগ্রহে প্লবতা ক্রিয়া করে না। আচ্ছা, এখন প্রশ্ন হতেই পারে, আচ্ছা প্লবতা কি পৃথিবীর সর্বত্র ক্রিয়া করে? মানে প্লবতা কি যে পৃথিবীর যেখানেই যাবো সেখানেই ক্রিয়া করে? কোথাও কি এমন কোনো জায়গা নেই যেখানে প্লবতা ক্রিয়া করে না? তো এর উত্তরটা হবে অবাধে পতনশীল বস্তু। মানে আকাশের দিকে কোনো বস্তু যদি তুমি ছুঁড়ে দাও, সেই বস্তুটা যখন নিচের দিকে পড়ে সে কিন্তু অভিকর্ষজ ত্বরণ নিয়ে নিচের দিকে পড়তে থাকে। তো সেই বস্তুর ক্ষেত্রে প্লবতা বল ক্রিয়া করে না। আর কৃত্রিম উপগ্রহে প্লবতা বল ক্রিয়া করে না। কৃত্রিম উপগ্রহে অ্যাকচুয়ালি বস্তুর ওজনই থাকে না। কৃত্রিম উপগ্রহ, এই যে এরকম হচ্ছে কৃত্রিম উপগ্রহ, এগুলো পৃথিবীর বায়ুমণ্ডলের চারপাশে থাকে। পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে, সরি বায়ুমণ্ডলের চারপাশে না, বায়ুমণ্ডলের বাইরে মহাকাশে এরকম উপগ্রহ ছাড়া থাকে। এই উপগ্রহের মধ্যে মানুষ থাকে, মানুষ বিভিন্ন রকম বৈজ্ঞানিক কাজকর্ম এই উপগ্রহ থেকে করে।
এবারে যেহেতু পৃথিবীর বাইরে আছে সেহেতু এখানে কোনো ওজন কাজ করে না। তা ওজন যেখানে কাজ করবে না সেখানে সেখানে নিশ্চয়ই কোনো প্লবতা বলও থাকবে না, কারণ প্লবতা বল সরাসরি ওজনের উপর নির্ভরশীল। এই যে বলেছে ওই কাজে অভিকর্ষজ ত্বরণ, অ্যাকচুয়ালি এখানে কোনো অভিকর্ষজ ত্বরণই নেই, সেই জন্য এখানে ওজনও নেই, সেই জন্য এখানে কোনো প্লবতা বলও ক্রিয়া করে না। তো ঠিক আছে, আজকে আমরা এই প্লবতা পর্যন্তই পড়বো। পরের দিন থেকে আমরা শুরু করব ভাষণের শর্ত। তো যেহেতু আমাদের সময় খুবই সীমিত, তো আজকে আমি এখানে শেষ করছি। আমি টোটাল 4টে ক্লাস নেবো, এরপরে এখনো 3টে ক্লাস আছে। এর মধ্যে আমরা এই টোটাল বিষয়টি শেষ করার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ।